আজকে আমরা যে কবিতাটা নিয়ে কথা বলবো সেটা লেখা হয়েছিল বহু বছর আগে, কিন্তু এর প্রত্যেকটা লাইন আজকের দিনে দাঁড়িয়েও যেন আমাদের অস্বস্তিতে ফেলে দেয়। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ নামটা শুনলে মনে হয় খুব চেনা, কিন্তু এর গভীরে ঢুকলেই বোঝা যায় কবি কি সাংঘাতিক কিছু প্রশ্ন আমাদের দিকে ছুড়ে দিয়েছেন। চলুন আজ এই কবিতার ভেতরটা একেবারে কাটাছেঁড়া করে দেখি, মানে সহজ সহজ শব্দের আড়ালে ঠিক কি ভাবনা লুকিয়ে আছে। একদম ঠিক। এই কবিতার সবচেয়ে বড় শক্তি হল এর প্রাসঙ্গিকতা। জন্মভূমি আজ, এই আজ শব্দটা, এটা যেন প্রত্যেক যুগের পাঠক নিজের সময় দিয়ে ভরিয়ে নিতে পারে। মানে এটা শুধু একটা নির্দিষ্ট সময়ের দলিল নয়, বরং একটা আয়নার মতো, যেখানে যে কোনো সংকটময় সময়ের প্রতিচ্ছবি দেখা যায়। আর শুরুটাই তো দেখুন কি অসাধারণ। কোনো রকম ভূমিকা নেই, সরাসরি বলছেন, একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। যেন বলছেন দেশের হাল বুঝতে হলে বড় বড় তথ্যকথা বা ধরুন পরিসংখ্যানের দরকার নেই, শুধু এই দুটো জিনিসের দিকে তাকালেই হবে, দেশের মাটি আর তার মানুষ। এই দুটোকে আলাদা করে দেখার কোনো সুযোগই তিনি রাখছেন না। ঠিক এখানেই কবি কবিতার মূল ভিত্তিটা গেঁথে দিচ্ছেন। দেশ মানে তো শুধু একটা মানচিত্র নয়, দেশ হলো তার মাটি আর মানুষকে নিয়ে একটা জীবন্ত সত্তা। এই দুটোর মধ্যে যখন সম্পর্কটা নষ্ট হয়ে যায়, তখনই আসলে সংকটের শুরু। কবি আমাদের সেই নষ্ট হয়ে যাওয়া সম্পর্কের দিকেই আঙুল তুলছেন, বলছেন, দেখো দুজনে কেমন আছে। আর তারপরেই সেই সংকটময় ছবিটা মানে স্পষ্ট হতে শুরু করে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো, তুমি বিশ্বাস নিতে পারছো না। বিশ্বাস নিতে পারছো না, এই লাইনটা পড়লে আমার তো আক্ষরিক অর্থেই দমবন্ধ হয়ে আসে। এটা শুধু নিঃশ্বাস না, এটা যেন বেঁচে থাকার আশ্বাসটুকুও নিতে না পারার কথা বলছে। দারুণ একটা পয়েন্ট। এখানে অন্ধকারকে কবি একটা সাধারণ পরিস্থিতি হিসেবে দেখাচ্ছেন না, এটাকে একটা ওজনদার শারীরিক অস্তিত্ব দিচ্ছেন, কঠিন পাথরের মতো। একদম। এটা কোনো বিমূর্ত ভয় নয়, এটা একটা বাস্তব চাপ যা বুকের উপর বসে আছে। আর এই ভারটা এতই অসহনীয় যে মানুষ তার শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক ছন্দটাই হারিয়ে ফেলছে, বেঁচে থাকাটাই একটা যন্ত্রণার মতো মনে হচ্ছে। এই শারীরিক অনুভূতির বর্ণনা দিয়েই কবি আসলে মানসিক এবং রাজনৈতিক পরাধীনতার ছবিটা আঁকছেন। আর এই চাপটা শুধু ভেতর থেকে নয়, বাইরে থেকেও আসছে। পরের লাইনগুলো তো আরও ভয়ঙ্কর। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনও আগের মতো থাবা উঁচিয়ে বসে আছে। আমার কাছে এই থাবা উঁচিয়ে বসে থাকা আকাশটাকে কোনো নির্দিষ্ট শাসকের চেয়েও বেশি করে একটা সিস্টেম বা ব্যবস্থার প্রতীক বলে মনে হয়, যা অদৃশ্য কিন্তু সব সময় আমাদের ওপর নজর রাখছে। আপনি এটাকে কিভাবে দেখেন? চমৎকার একটা পর্যবেক্ষণ। এটা আসলেই কোনো একক ব্যক্তি বা শাসকের কথা নয়। তাই তো। হ্যাঁ, এটা হলো সেই সর্বব্যাপী নিপীড়নের কাঠামো যা মানুষের সব আশা আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করে। আকাশ সাধারণত আমাদের আশ্রয় দেয়, মুক্তির প্রতীক। কিন্তু এখানে সেই আকাশই একটা শিকারী পশুর মতো থাবা উঁচিয়ে বসে আছে। এর মানে হলো, যেখান থেকে সুরক্ষা পাওয়ার কথা সেখান থেকেই আসছে আক্রমণের ভয়। মানুষ যাবে কোথায়? ঠিক। এই চিত্রকল্পটা একটা চরম নিরাপত্তাহীনতা আর অসহায়ত্বের অনুভূতি তৈরি করে। পালানোর কোনো পথ নেই, কারণ বিপদটা মাথার ওপরেই স্থির হয়ে আছে। আর ঠিক যখন মনে হচ্ছে এই দমবন্ধ করা পরিস্থিতি থেকে কোনো মুক্তি নেই, হতাশা একদম চরমে, তখনই কবি পুরো কবিতার মোড় ঘুরিয়ে দিচ্ছেন। এই অন্ধকারের বর্ণনা থেকেই তিনি সরাসরি একটা নির্দেশের দিকে চলে যাচ্ছেন। বলছেন, তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও। এটাই হলো কবিতার টার্নিং পয়েন্ট। এতক্ষণ কবি ছিলেন একজন পর্যবেক্ষক, যিনি পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছিলেন। আর এই লাইনে এসে তিনি হয়ে উঠলেন একজন পথপ্রদর্শক। তিনি আর অভিযোগ করছেন না, তিনি সমাধানের কথা বলছেন। নিষ্ক্রিয়তা থেকে সক্রিয়তার দিকে একটা সরাসরি আহ্বান। জানেন, আমি যতবারই কবিতাটা পড়ি, যেভাবে পারো, এই দুটো শব্দ আমাকে সবচেয়ে বেশি নাড়া দেয়। এর মধ্যে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, কোনো নেতার নির্দেশের অপেক্ষা নেই। এটা যেন প্রত্যেক সাধারণ মানুষকে তার নিজের মতো করে প্রতিরোধের অধিকার আর দায়িত্ব দুটোই একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। একদম। এই কথাটার মধ্যে একটা গণতান্ত্রিক সুর আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। কবি বলছেন না যে বিপ্লব করতে হবে বা মিছিল করতে হবে। তিনি বলছেন, তোমার যা ক্ষমতা আছে তাই দিয়ে প্রতিবাদ করো। একজন লেখক তার কলম দিয়ে পাথর সরাবে, একজন শিল্পী তার গান দিয়ে,
একজন সাধারণ মানুষ হয়তো শুধু অন্যায় মেনে না নিয়ে প্রতিরোধের কোনো নির্দিষ্ট চেহারা হয় না। মোহেম হলো ওই পাথরটাকে সরাতেই হবে। হ্যাঁ, এই জরুরি অবস্থাটা যেভাবে পারো কথাটার মধ্যে স্পষ্ট। আকাশের ওই ভয়ঙ্কর শক্তিকে শান্ত গলায় জানিয়ে দিতে যে তুমি ভয় পাওনি। যেখানে চিৎকার করে প্রতিবাদ জানানোর কথা, সেখানে এই শান্ত গলার কথা কেন? এই শান্ত গলার ব্যাপারটা কিন্তু অসাধারণ। এটা শুধু আত্মবিশ্বাস নয়, এটা একটা রাজনৈতিক অস্ত্র। ভেবে দেখুন, গান্ধীজি বা নেলসন ম্যান্ডেলার শক্তির উৎস কী ছিল? এই শান্ত কিন্তু ইস্পাত কঠিন প্রতিরোধ। আচ্ছা, যখন প্রতিপক্ষ হিংসা দিয়ে উস্কানি দেয়, তখন শান্ত থাকাটা আসলে ক্ষমতার ভারসাম্যকে উল্টে দেয়। ঠিক। চিৎকার বা ক্রোধের মধ্যে এক ধরনের ভয় লুকিয়ে থাকতে পারে, কিন্তু শান্ত ঘোষণা বুঝিয়ে দেয় যে ভয়কে পুরোপুরি জয় করা হয়ে গেছে। এটা হলো নৈতিকতার শক্তি, যা শারীরিক শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী। কবি এখানে একটা মাত্র শব্দে অসহযোগ আন্দোলনের পুরো দর্শনটাকেই যেন ধরে ফেলেছেন। তাহলে প্রতিরোধের ডাক তো দেয়া হলো, কিন্তু শুধু পাথর সরালেই তো হবে না। দেশটা যাতে আবার শুকিয়ে মরুভূমি না হয়ে যায়, তার জন্যও তো কিছু রসদ লাগবে, তাই না? কবি এখানেই কয়েকটা শর্ত জুড়ে দিচ্ছেন, যেগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়। ঠিক, প্রতিরোধ শুধু একটা নেতিবাচক কাজ নয়, অর্থাৎ শুধু অন্যায় দূর করাই নয়, এর একটা ইতিবাচক দিকও আছে, নতুন কিছু সৃষ্টি করা। কবি সেই কথাই বলছেন। তিনি ৩টে ক্ষমতার কথা বলছেন, যা একটা দেশের মানুষের মধ্যে থাকা আবশ্যক। প্রথমটা হলো, যদি তো আগুনের মতো হতেই, এই আগুন কি শুধু প্রতিবাদের আগুন, নাকি এর থেকে বেশি কিছু? এটা মূলত প্রতিবাদের আগুন, ভেতরের তেজ, যা কিছু অন্যায়, যা কিছু পুরনো, যা কিছু দেশকে পিছিয়ে দিচ্ছে, তাকে পুড়িয়ে ফেলার শক্তি। আগুন যেমন একদিকে ধ্বংস করে, তেমনি আবার পবিত্রও করে। তাই এটা শুদ্ধিকরণেরও প্রতীক। কিন্তু কবি শুধু আগুনে এসেই থেমে যাচ্ছেন না। ঠিক তাই, কারণ পরের শর্তেই তিনি বলছেন, যদি তুমি ফসল ফলাতে না জানো, শুধু ধ্বংস করলে তো চলবে না, সৃষ্টিও করতে হবে। আমার মনে হয় বীরেন্দ্র চট্টোপাধ্যায় যখন এই কবিতা লিখছেন, তখন দেশ জুড়ে চলছে অস্থিরতা, খাদ্য সংকট, রাজনৈতিক হতাশা। তাই ফসল ফলানো শুধু সৃষ্টির প্রতীক নয়, এটা আক্ষরিক অর্থেই দেশের মানুষের পেটের ভাতের কথা, অগ্রগতির কথা মনে করিয়ে দেয়। মানে ওই সময়টা মাথায় রাখলে লাইনগুলো আরও জীবন্ত হয়ে ওঠে। একেবারে। আগুন হলো বিপ্লব আর ফসল ফলানো হলো গঠন। একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ। বিপ্লবের পর যদি দেশটাকে নতুন করে গড়া না যায়, তাহলে সেই বিপ্লব অর্থহীন। আর তৃতীয় শর্তটা এই দুটোকে সম্পূর্ণ করে। যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, এটা আমার কাছে সবচেয়ে কাব্যিক মনে হয়েছে। এর মানে কি হতে পারে? হতাশার মধ্যে আশা জাগানোর ক্ষমতা? একদম। বৃষ্টি আনার মন্ত্র হল সেই সঞ্জীবনী শক্তি, যা বন্ধা পরিস্থিতিতে নতুন প্রাণের সঞ্চার করে। যখন চারিদিকে শুধু হতাশা, অবিশ্বাস আর শুষ্কতা, তখন উম্মিদ জাগানোর কথাই হলো বৃষ্টি আনার মন্ত্র। এটা হতে পারে শিল্প, সাহিত্য, গান বা এমন কোনো ভাবনা যা মানুষকে আবার স্বপ্ন দেখতে শেখায়। হুম। তাহলে পুরো ছবিটা কি দাঁড়ালো? বিপ্লবের আগুন, সৃষ্টির ক্ষমতা আর প্রেরণা দেওয়ার মন্ত্র, এই ৩টে শক্তি একসঙ্গে না থাকলে কি হবে? তার উত্তরও কবি পরের লাইনেই দিয়ে দিচ্ছেন। এক কথায়, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। কি সাংঘাতিক একটা সতর্কবার্তা! এটা শুধু সতর্কবার্তা নয়, এটা একটা কঠোর রায়। যে দেশে প্রতিবাদের তেজ নেই, নতুন কিছু গড়ার ক্ষমতা নেই, বা মানুষকে উম্মিদ দেওয়ার মতো ভাবনা নেই, সেই দেশ ভৌগোলিকভাবে টিকে থাকলেও আত্মিকভাবে মরে যায়। সেটা একটা মরুভূমি। হ্যাঁ, মরুভূমিতে যেমন প্রাণ ধারণ করা কঠিন, তেমনি প্রতিবাদ ও সৃষ্টিহীন একটা দেশে মানুষের আত্মার বিকাশও অসম্ভব হয়ে পড়ে। আরও ব্যক্তিগত স্তরে, যে মানুষ গান গাইতে জানে না, যখন গলায় আসে সে বোঝা হয়ে যায়। এখানে গান বলতে তো নিশ্চয়ই শুধু সুর করে গাওয়া বোঝাচ্ছেন না। না, বিলকুল না। গান গাওয়া এখানে জীবনের সহজ আনন্দ, সাংস্কৃতিক প্রকাশ এবং ভেতরের অনুভূতির স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশের প্রতীক। যে মানুষ হাসতে ভুলে গেছে, প্রতিবাদ করতে ভুলে গেছে, নিজের মনের কথা সহজভাবে বলতে ভুলে গেছে, সে আসলে যান্ত্রিক হয়ে গেছে। ঠিক। এই গান গাইতে না জানা মানুষটা অনেকটা, ধরুন, একটা কম্পিউটার প্রোগ্রামের মতো, যেটা ব্যাকগ্রাউন্ডে চলছে কিন্তু সিস্টেমকে শুধু স্লো করছে, কোনো কাজ করছে না।
বাহ, দারুণ তুলনা। যে মানুষ আনন্দ বা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলে সে সমাজের জন্য ঠিক এমনই একটা অচল প্রক্রিয়ায় পরিণত হয়, একটা বোঝা হয়ে দাঁড়ায়। এই বোঝা হয়ে যাওয়ার ধারণাটা খুব গুরুত্বপূর্ণ। সে শুধু নিজের কাছে বোঝা নয়, সমাজের কাছেও। কারণ সে সমাজের অগ্রগতির পথে কোনো সাহায্য তো করেই না, বরং বাধা হয়ে দাঁড়ায়। ঠিক। আরে ব্যক্তিগত অবক্ষয়ের ছবিটা দেখানোর পরই কবি আবার সমষ্টির কাছে ফিরে আসছেন। কবিতাটা ঠিক সেখানেই শেষ হচ্ছে যেখান থেকে শুরু হয়েছিল। একটা বৃত্ত যেন সম্পূর্ণ হলো। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। শুরুর লাইন দুটোর সাথে কি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। শুরুতে ছিল শুধু দেখার কথা, আর শেষে যোগ হলো প্রতীক্ষা আর হাত ধরা। এই পার্থক্যটাই হলো কবিতার মূল বার্তা। শুরুতে মাটি আর মানুষ ছিল নিরীহ, অত্যাচারিত দুটো বস্তু। কিন্তু পুরো কবিতার যাত্রাপথে তারা যেন সচেতন হয়ে উঠেছে। হুম। এখন মাটি আর জড় পদার্থ নয়, সে একটা জীবন্ত সত্তা যে তার সন্তানদের জাগরণের জন্য প্রতীক্ষা করছে। সেও চাইছে তার বুকের উপর থেকে পাথরের ভারটা নেমে যাক। আর মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়, এটা তো সরাসরি ঐক্যের ডাক। এই দমবন্ধ করা পরিবেশে প্রত্যেকে একা একা কষ্ট পাচ্ছে, কিন্তু তাদের জমানো কথাগুলো শোনার কেউ নেই। ঠিক তাই। কবি বলছেন এই বিচ্ছিন্ন একা মানুষদের একে অপরের হাত ধরতে হবে, কারণ তাদের প্রত্যেকেরই কিছু বলার আছে। এই না বলা কথাগুলো যখন একজোট হবে তখনই তৈরি হবে সম্মিলিত কণ্ঠস্বর, আর সেই সম্মিলিত শক্তিই পারবে ওই পাথরের মতো অন্ধকারকে সরাতে। বিচ্ছিন্ন মানুষ দুর্বল, কিন্তু ঐক্যবদ্ধ মানুষই হল আসল শক্তি। হ্যাঁ, কবিতাটা শুরু হয়েছিল বিচ্ছিন্নতা দিয়ে আর শেষ হচ্ছে ঐক্যের এক জোরালো আহ্বান দিয়ে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ায়, জন্মভূমি আজ শুধু একটা নির্দিষ্ট সময়ের কবিতা নয়, এটা সংকটকালে মানুষের করণীয় কি তার একটা চিরকালীন নির্দেশিকা। কবি দেখাচ্ছেন দেশের মুক্তি বা উন্নতি কোনো আকাশ থেকে পড়া জিনিস নয়, এটা নির্ভর করে মানুষের ভেতরের আগুন, সৃষ্টির ক্ষমতা এবং এবং একে অপরের হাত ধরার উপর। একদম। কবিতাটি অন্ধকার থেকে আলোর দিকে, ভয় থেকে সাহসের দিকে আর বিচ্ছিন্নতা থেকে ঐক্যের দিকে এক যাত্রার কথা বলে। এটি নিষ্ক্রিয়তাকে ভেঙে, ভয়কে জয় করে, একে অপরের কথা শুনে নিজের দেশকে, নিজের সময়কে নতুন করে গড়ে তোলার এক শাশ্বত বার্তা দেয়। এই আলোচনাটা দারুণ হল। পুরো কবিতাটা যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। আলোচনার শেষে একটা ভাবনা রেখে যাওয়া যাক। কবি আমাদের মাটির দিকে তাকাতে বলেছেন যা প্রতীক্ষা করছে, আর মানুষের হাত ধরতে বলেছেন কারণ তারা কিছু বলতে চায়। আমরা যদি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের চারপাশের মাটির দিকে তাকাই, কি মনে হয় সে কিসের জন্য প্রতীক্ষা করছে? আর আমাদের কাছের মানুষগুলোর না বলা কোন কথাগুলো শোনার জন্য আজ তাদের হাতটা ধরা সবচেয়ে বেশি জরুরি? কবিতাটা হয়তো শেষ হয়ে যায়, কিন্তু এই প্রশ্নগুলো আমাদের ভাবনার মধ্যে শুরু হয়ে যায়।